আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে জানিয়ে দিব আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারালেন ইমরান খান, সরকারি বাসভবন ছেড়ে নিজ বাড়িতে। যুদ্ধের মধ্যে ইউক্রেনে বরিস জনসন। কৃষ্ণ সাগরে ভাসমান মাইন নিয়ে উদ্বিগ্ন তুরস্ক। পূর্ব ইউক্রেনে ভয়াবহ যুদ্ধের শঙ্কা, নাগরিকদের পালানোর আহ্বান। $3 বিলিয়ন লাইফ সাপোর্ট চায় শ্রীলঙ্কা। ন্যাটোতে যুক্ত হতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। শাহিন-3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান। অবাধ স্বাধীনতা পেল ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। যুদ্ধ রোবট আনছে সাউথ কোরিয়ার প্রতিষ্ঠান। এবং সবচেয়ে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। ফসল হারিয়ে কাঁদছেন হাওরের কৃষক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারালেন ইমরান খান। তার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশটির নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও তার মেয়াদ পূর্ণ করতে পারলেন না। পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তার ক্ষমতার 5 বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। রাজনৈতিক বিশৃঙ্খলা, সুপ্রিম কোর্টের নির্দেশ অথবা সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন তারা। স্থানীয় সময় রাত 1টার দিকে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। ভোট শেষে ফল ঘোষণা করেন নতুন স্পিকারের দায়িত্ব নেওয়া সরদার আয়াজ সাদিক। তিনি জানান, ইমরান খানের বিরুদ্ধে ভোট পড়েছে 174টি। 342 আসনের জাতীয় পরিষদে প্রস্তাব পাশের জন্য দরকার ছিল 172 ভোট। ইমরান সরকারের পতনের খবরে পার্লামেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেন বিরোধীরা। আস্থা ভোটের আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার ও ডেপুটি স্পিকার কাসিম সুরি পদত্যাগ করেন। পদত্যাগের আগে স্পিকার আসাদ কায়সার বলেন, তিনি প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ হতে পারবেন না। ভোট গ্রহণ শুরুর পরপর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ছেড়ে ইসলামাবাদের বনিগালা এলাকাস্থ নিজ বাড়িতে যান ইমরান খান। এদিকে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির ফল ঘোষণার পরপরই পদচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তার মন্ত্রিসভার তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। ইমরান খানের প্রধান সচিব আজম খানকেও ওএসডি করে প্রজ্ঞাপন জারি করেছে পাকিস্তানের ক্যাবিনেট সচিবালয়। পৃথক প্রজ্ঞাপনে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের অনাপত্তিপত্র ছাড়া বিদেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে যাওয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লেখালেন ইমরান খান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিট এই তথ্য নিশ্চিত করেছে। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী বরিস জনসন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে ইউক্রেনে সফরে গেছেন। ইউক্রেনের নাগরিকদের প্রতি সংহতি প্রকাশে তিনি সেখানে গেছেন। তিনি আরও বলেন, ইউক্রেনে দীর্ঘদিনের সমর্থনের বিষয়ে তারা আলোচনা করবেন এবং প্রধানমন্ত্রী আর্থিক ও সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ তৈরি করবেন। তুর্কি সামরিক ডুবুরি দলগুলো এই সপ্তাহে এই নিয়ে 26 মার্চ থেকে তুর্কি জলসীমায় তৃতীয় ভাসমান নৌমাইন নিরাপদে নিষ্ক্রিয় করেছে। তবে উপকূলীয় বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরণগুলো এখনও ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর জন্য হুমকিস্বরূপ। রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থা 19 মার্চ জানায়, 420টি নৌমাইন একটি ঝড়ের কবলে পড়ে কৃষ্ণ সাগরে ভেসে গেছে। এফএসবি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী মাইনগুলো স্থাপন করেছিল, তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই অভিযোগকে মিথ্যা তথ্য বলে উড়িয়ে দিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণ সাগরে নৌমাইন স্থাপন এবং সেগুলোকে অনিয়ন্ত্রিত ভাসমান গোলাবারুদ হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে। রাশিয়ার বাহিনীর সঙ্গে দেশের পূর্বে ভয়াবহ যুদ্ধের জন্য প্রস্তুত ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এই মন্তব্য করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের শহরগুলো বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। রুশ বাহিনী জানিয়েছে তারা পূর্ব ইউক্রেনে হামলার মনোনিবেশ ঘটিয়েছে। এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইউক্রেন এখনও প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বুচা এবং অন্যান্য শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার মধ্যেই এমন কথা বললেন তিনি। অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন সবসময় বলে আসছে আলোচনার জন্য প্রস্তুত এবং চলমান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছে। গুরুতর অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরবরাহ স্বাভাবিক করতে শনিবার দাতা দেশগুলোর কাছে বৈদেশিক সাহায্যের আবেদন জানিয়েছেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি। জ্বালানি, ওষুধ ও জনগণের জীবনযাত্রায় নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকটে নাজেহাল শ্রীলঙ্কা। এই মুহূর্তে লাইফ সাপোর্ট হিসেবে এই সংকট উত্তরণে দেশটির আগামী 6 মাসের মধ্যে $3 বিলিয়ন প্রয়োজন। 2,20,00,000 জনসংখ্যা অধ্যুষিত দ্বীপ দেশটি দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্নতায় ধুঁকছে। ওষুধ, জ্বালানি এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব চরমে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছে দেশটির আপামর জনতা। তাদের জীবন বাঁচানোর বিক্ষুব্ধ আকুতি চাপে ফেলেছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারকে। ফিনল্যান্ড ও সুইডেন শীঘ্রই ন্যাটোতে যোগ দিতে পারে। দুদেশের শীর্ষ নেতারা এমন ইঙ্গিত দিয়েছেন। তারা বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর কারণে নিজ দেশের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এটা মস্কোকে ক্ষুব্ধ করবে। ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনী আগ্রাসন চালানোর পর ফিনল্যান্ড ও সুইডেন গুরুত্বের সঙ্গে জোটে যোগ দেওয়া নিয়ে আলোচনা শুরু করে। পাকিস্তান শনিবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহিন-3 নিক্ষেপের সফল পরীক্ষা করেছে। দেশটির সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক দপ্তর কথা জানিয়েছে। শাহিন-3 হচ্ছে 2,750 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে দূরবর্তী বিন্দুতে পৌঁছাতে সক্ষম। মার্চ থেকে ইসরায়েলে বেসামরিক নাগরিকদের উপর হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ তেল আবিবে হামলায় ইসরায়েলি হতাহতের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সব নিরাপত্তা বাহিনীকে হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পূর্ণ স্বাধীনতা প্রদান করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার তেল আবিবের বিনোদন এলাকায় এক ফিলিস্তিনির হামলায় 3 ইসরায়েলি নিহত এবং 16 জন আহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হলো। প্রযুক্তির কল্যাণে সমরবিদ্যা ও এর কৌশল বদলে যাচ্ছে। আকাশে যুদ্ধবিমানের পাশাপাশি এখন ড্রোনও দেখা যায়। আর স্থলযুদ্ধে রোবটের ব্যবহার নিয়ে বিশ্বের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ করছে। এবার সেই প্রতিযোগিতায় সামিল হয়েছে সাউথ কোরিয়ার 2 প্রতিষ্ঠান হুন্দাই রোমেট ও রেইনবো রোবোটিক্স। দুটি প্রতিষ্ঠান মিলিত হয়ে সামরিক বাহিনীর জন্য সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় সক্ষম বহু পা বিশিষ্ট রোবট নির্মাণে তারা একসঙ্গে কাজ করছে। দ্য ডিফেন্স পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সন্ত্রাস বিরোধী অভিযানই নয়, যুদ্ধক্ষেত্রে দুর্যোগপূর্ণ এলাকা ও শহরে এলাকায় কাজ করতে সক্ষম রোবটের বাড়তে থাকা চাহিদা মেটাতে পারবে এই রোবট। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সুনামগঞ্জ জেলার হাওর এলাকায় পানি কিছুটা নামলেও ফসল হারা কৃষকদের কান্না থামেনি। সারা বছরের খোরাকি হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছে। সদ্য ফসল হারা সচ্ছল গৃহস্থ পরিবারগুলো এখন কোথায় যাবে, কার কাছে হাত পাতবে সেই চিন্তায় অস্থির। এরকম করুণ চিত্র এখন সুনামগঞ্জ জেলার দিরাইর চাপতির হাওর, তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, এরালিয়ার হাওর, সুনামগঞ্জ সদরের কাংলার হাওর পাড়ের কৃষকদের ঘরে ঘরে। পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান গতকাল শনিবার জেলার বিভিন্ন উপজেলায় কয়েকটি হাওর ও বাঁধ এলাকা পরিদর্শন করে বলেছেন, সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছে। তিনি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় বাঁধ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আগাম বন্যার কবল থেকে হাওরের ফসল রক্ষায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, হাওর রক্ষা বেড়িবাঁধ নির্মাণে কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। তদন্তে প্রমাণ পেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত সপ্তাহে সিলেট ও সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ ভেঙে বড় ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঢলের পানির চাপে কেবল সুনামগঞ্জের 4 জেলায় 4,900 হেক্টর জমির বুড়ো ফসল তলিয়ে যায়। টাকার অঙ্কে 50 কোটি টাকার ফসল হানি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।